প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স প্রথম বর্ষের কোর্স কোড 211905 এবং কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকারসমূহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, লেকচার নাম্বার 1, লেকচার শিরোনাম যুক্তরাজ্যের সংবিধান সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ হলো ব্রিটিশ সংবিধানের উৎস, ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। আমরা জানি যে ব্রিটিশ বা যুক্তরাজ্য এর সরকারি নাম হলো গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য, দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এটা মূলত 4টা অংশে বিভক্ত। এক হলো মূল ভূখণ্ডটা ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড, এই 4টা অংশ নিয়ে ইংল্যান্ড গঠিত। 4টা অংশ আমরা জানি যে এই ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে যে যুক্তরাজ্যটা গঠিত হয়েছে, এটা ইউরোপের একটি রাষ্ট্র। উত্তর ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে এর অবস্থান। এর দক্ষিণে ইংলিশ চ্যানেল, উত্তরে উত্তর সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং আইরিশ মহাসাগর এর অবস্থিত। দুই লক্ষ 43,610 বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটির 53% হলো ইংল্যান্ড ভূখণ্ড এবং দ্বিতীয় বৃহত্তম ভূখণ্ডটি হলো স্কটল্যান্ডের, এটা হলো 32%, তারপর ওয়েলস 9% এবং উত্তর আয়ারল্যান্ড 6%। ভূখণ্ডগত দিক দিয়ে ইংল্যান্ড সবচেয়ে বড় অংশ এটা। জনসংখ্যার দিক দিয়েও ইংল্যান্ড সবচেয়ে বড় অংশ। আমরা যদি জনসংখ্যার পিকচারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 6,67,96,807 জন লোকের মধ্যে ইংল্যান্ডেরই হলো 84%। এর মধ্যে উত্তর আয়ারল্যান্ড হলো মাত্র 3%, স্কটল্যান্ডের 8% এবং ওয়েলসের জনসংখ্যা হলো মোট দেশের জনসংখ্যার 5%। তো এই জন্যই মানে এই দেশটার ভূখণ্ডগত বা বিশেষ করে জনসংখ্যার যে এই বিশালতার কারণে অনেক ক্ষেত্রে এই যুক্তরাজ্যকে ইংল্যান্ড নামের সমর্থক একটা নাম হিসেবে পরিচিত, বা ইংল্যান্ড বললেও আমরা অনেক ক্ষেত্রে যুক্তরাজ্যকেই বুঝিয়ে থাকি, বা যুক্তরাজ্য বলতে আমরা ইংল্যান্ডকেও বুঝিয়ে থাকি, এমন ভাইস ভার্সা এটা নাম আমরা গ্রহণ করি আর কি। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ, যে উৎসগুলো আমরা পাই, প্রথম ওটা হলো ঐতিহাসিক সনদ। আমরা জানি যে ব্রিটিশ সংবিধান এটা অলিখিত সংবিধান, এটা দীর্ঘ পরিক্রমার ফসল। এটা হাজার বছর যাবত এই সংবিধানটা ডেভেলপ করেছে। এই সংবিধানটার মূল উৎসগুলোর অন্যতম একটা উৎস হলো ঐতিহাসিক সনদসমূহ। ঐতিহাসিক সনদসমূহের মধ্যে অন্যতম হলো আমরা জানি যে 1215 সালের মহাসনদ, বা যেটাকে আমরা ম্যাগনা কার্টা বলি, এবং 1628 সালের অধিকারের আবেদন, পিটিশন অফ রাইটস, এবং 1689 সালের অধিকারের বিল, যেটা আমরা গৌরবময় বিপ্লবের পরবর্তীতে আমরা এটা দেখে পেয়েছিলাম। সেই এগুলো হলো ইংল্যান্ডের ঐতিহাসিক সংবিধানের ঐতিহাসিক সনদ সমূহ, যা ইংল্যান্ডের সংবিধানকে ব্যাপকভাবে বা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। পার্লামেন্ট প্রণীত আইনসমূহ ইংল্যান্ডের সংবিধানের অন্যতম উৎস। আমরা জানি যে ইংল্যান্ড পার্লামেন্ট একটা সার্বভৌম পার্লামেন্ট রয়েছে। এটা 2টি কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। নিম্নকক্ষ জনপ্রিয় কক্ষ, কমন সভা, উচ্চকক্ষ লর্ড সভা। যদিও একটা লর্ড সভা একটা অভিজাততন্ত্রের প্রতীক, তারপর লর্ড সভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো পালন করে আসছে ইংল্যান্ডের। তো এই পার্লামেন্ট প্রণীত আইনসমূহ সংবিধানের মূল উৎস বলে এখন গণ্য হচ্ছে, এবং
শুধু এখন না, হিস্ট্রিক্যালি যে অনেকগুলো পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে আইনসমূহ রয়েছে, এটার ব্রিটিশ শাসন ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এর সব আইনের মধ্যে রয়েছে 1717 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট, 1707 সালের স্কটল্যান্ডের চুক্তি বিষয়ক অ্যাক্ট অফ ইউনিয়ন, 1800 সালের আয়ারল্যান্ডের সংযুক্তি বিষয়ক অ্যাক্ট অফ ইউনিয়ন, 1972 সালের ইউরোপিয়ান কমিউনিটি আইন, 1998 সালের মানবাধিকার আইন, 1998 সালের স্কটল্যান্ড আইন, 1998 সালের উত্তর আয়ারল্যান্ড আইন, 1998 সালের ওয়েলস সরকার আইন, 1999 সালের লর্ড সভা সম্পর্কিত আইন এবং 2005 সালে আমরা দেখি যে একটা ব্যাপক পরিবর্তন আসে সাংবিধানিক সংস্কার আইনের মাধ্যমে। এইসব এই পার্লামেন্ট প্রণীত নানা আইনের মাধ্যমে এই ব্রিটিশ সংবিধান একটা শেপ বা ব্রিটিশ শাসন ব্যবস্থাটা একটা শেপ পেয়েছে। তো বিচার বিভাগের সিদ্ধান্ত ব্রিটিশ সংবিধানের অন্যতম উৎস। আমরা জানি যে ব্রিটিশ বিচারকরা অনেক ক্ষেত্রে বিচারক রায় দিতে যে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন এবং এরকম একটি মামলা আমরা জানি যে স্টকডেল ভার্সেস হ্যানসেন, যেটা 1839 সালে হয়েছিল। এটা মূলত ব্রিটিশ পার্লামেন্টের যে মিনিট যেটা আছে, ব্রিটিশ পার্লামেন্টের যে সব কার্য বিবরণী রয়েছে ওটা প্রকাশ সম্পর্কিত একটা মামলার রায়। এই টাইপের অনেকগুলো মামলার রায় ব্রিটিশ শাসন ব্যবস্থাটাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, যেটা এই জন্যই এটা বলা হয় যে ব্রিটিশ শাসন ব্যবস্থা বা সংবিধানের অন্যতম একটি উৎস হলো বিচার বিভাগীয় সিদ্ধান্ত। ইউরোপীয় কমিউনিটি আইন, আমরা জানি যে ব্রিটেন একটি ইউরোপীয় কমিউনিটি ভুক্ত রাষ্ট্র। আমরা ব্রেক্সিট কার্যকর না হওয়া পর্যন্ত এটাকে ইউরোপীয় কমিউনিটি বা ইউ যেটা বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি রাষ্ট্র। এই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র হিসেবে ইউরোপীয় কমিউনিটি আইন ও ব্রিটিশ সংবিধানটাকে বা বিশ্বের শাসন ব্যবস্থাকে প্রভাবিত করেছে, ব্রিটিশ আইনগুলোকে প্রভাবিত করেছে। ব্রিটিশ আইন প্রণয়ন করতে গেলে ইউরোপীয় কমিউনিটি আইনের দিকেও নজর রাখতে হয়। এরকম আমরা যদি দেখি যে 1957 সালে রোম চুক্তি, ইসি প্রণীত বিভিন্ন ধরনের রেগুলেশন, নির্দেশনা, 1972 সালের ইউরোপিয়ান কমিউনিটি আইন, ইউরোপীয় পার্লামেন্ট প্রণীত আইনসমূহ এই ব্রিটিশ সংবিধানের উৎস হিসাবেও গণ্য করা হয়। রাজার বিশেষ অধিকার, আমরা জানি যে ব্রিটেন একটি রাজতান্ত্রিক দেশ এবং রাজার বিশেষ কিছু অধিকার রয়েছে এবং রাজার বিশেষ অধিকার গুলো এটা কোথাও ডিফাইন করা নাই, বাট রাজার ওই অধিকার রয়েছে শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করতে গিয়ে সে এই অধিকারগুলো প্রয়োগ করে থাকেন। এই অধিকারগুলোকে রাজার যে বিশেষ অধিকার, যে প্রেরোগেটিভস যেগুলো রয়েছে সেগুলো ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে গণ্য করা হয়। রাজার বিশেষ ক্ষমতাগুলো হলো সেই ক্ষমতা যা সাধারণ আইন থেকে উদ্ভূত হয়, আর অনন্য এই ক্ষমতাগুলো অধিকাংশই বর্তমানে রাজার নামে সরকারের দ্বারা প্রয়োগ করা হয়। প্রথাসমূহ ব্রিটিশ সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশ পার্লামেন্টের কার্যপদ্ধতি, পার্লামেন্ট ও মন্ত্রিপরিষদের সম্পর্ক, ক্যাবিনেটের কাজ ও রাজার ক্ষমতা প্রভৃতি বিষয় প্রথাগত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা জানি যে ব্রিটিশ সংবিধান মেইনলি বেসড অন প্রথা বা এই কনভেনশন। এই কনভেনশন কোথাও লিখিত নাই, বাট এই যে পার্লামেন্টের সাথে শাসন বিভাগের একটা সম্পর্ক, এমনকি আমরা দেখছি গুরুত্বপূর্ণ একটা পদ যেমন প্রধানমন্ত্রী কোথাও পদটি কোথাও আইনের মাধ্যমে এটা তৈরি হয়নি, এটা মূলত কনভেনশনের মাধ্যমে এটা তৈরি হয়েছে। পরবর্তীতে এটা নানা আইনের মধ্যে ঢুকেছে। তো এই ধরনের বহু বিষয় রয়েছে ব্রিটিশ শাসন ব্যবস্থায়, যেটা মূলত এই প্রথা ভিত্তিক বা প্রথার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে প্রথাসমূহ ব্রিটিশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ উৎস। প্রামাণ্য গ্রন্থসমূহ, যেমন আমরা জানি যে বিভিন্ন লেখক তাদের গ্রন্থের মধ্যে ব্রিটিশ শাসন ব্যবস্থার সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেন। এসব বিশ্লেষণের মাধ্যমে ব্রিটিশ সংবিধানের কি হওয়া উচিত বা ব্রিটিশ শাসনতন্ত্র কেমন হওয়া উচিত বা ব্রিটিশ
শাসন ব্যবস্থাটা কিরূপ, এটা এই গ্রন্থগুলোর মধ্যে প্রকাশিত হয়। এই গ্রন্থগুলোর মাধ্যমে বা এই গ্রন্থগুলোর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোকেও ব্রিটিশ সংবিধানের ব্যাখ্যা হিসেবে বা ব্রিটিশ সংবিধানের এক্সটেনশন হিসেবে অনেকে গণ্য করে থাকেন। এর মধ্যে এইসব গ্রন্থগুলোর মধ্যে এভিডেন্স ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ল অফ দ্য কনস্টিটিউশন, স্যার আইভরি জেনিংস এর দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, স্যার উইলিয়াম ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড, এসএডি স্মিথের কনস্টিটিউশনাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লস, এই গ্রন্থগুলো মানে ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে বা ব্রিটিশ সংবিধানটাকে চমৎকারভাবে বিশ্লেষণ করছেন বলে অনেকে ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে এই গ্রন্থগুলোকেও গণ্য করে থাকেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উৎস পাই, সেটা হলো সাধারণ আইন, যে কমন ল নামে পরিচিত। এই কমন ল গুলো হলো জনসাধারণের পৌর স্বাধীনতা, যেটাকে সিভিক লিবার্টি বলা হচ্ছে, সভা সমিতির স্বাধীনতা, রাষ্ট্রের ভিতরে ও বাইরে ব্যক্তি মর্যাদা ও পবিত্রতা রক্ষার ব্যবস্থা, এগুলো নিশ্চিত করা হয়েছে এই সাধারণ আইনের মাধ্যমে। এই সাধারণ আইনগুলো ব্রিটিশ শাসন ব্যবস্থার অন্যতম উৎস। আর বিশেষ করে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য এই সাধারণ আইনগুলো এটা খুব গুরুত্বপূর্ণ, বা আইনি ব্যবস্থা এটাকে একটা চমৎকার বেস্ট, চমৎকার সুন্দর একটা রূপ দেওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনেকেই এই সাধারণ আইনগুলো বা কমন ল গুলোকেও ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে গণ্য করে থাকেন। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা পাই সেটা হলো ব্রিটিশ সংবিধান একটা অলিখিত সংবিধান। ব্রিটিশ সংবিধান সুনির্দিষ্ট, যেমন আমরা বাংলাদেশের সংবিধানটাকে দেখি যে একটা 153টি অনুচ্ছেদে একটা লিখিত একটা লিখিত গ্রন্থে এটাকে এটা এই সংবিধানটা, বাংলাদেশের সংবিধানটা লিপিবদ্ধ করা হয়েছে, বা এটার সকল বিষয় এটা একটা বইয়ের মধ্যে সংযোজিত আছে। ব্রিটিশ সংবিধান ঠিক এইরকম ভাবে বলা যাবে না যে একটা বইয়ের মধ্যে আছে, এটা হাজার বছরের বিবর্তনের ফসল। এটা লিখিত, অলিখিত, কিছু লিখিত ম্যাটার্সও আছে, যে অলিখিত ম্যাটার্স বেশি বেশি এবং অনেকটা বেস্ট অন অনেকগুলো প্রতিষ্ঠানও তৈরি হয়েছে এই মূলত এই প্রথার উপর ভিত্তি করে, যেটার কোনো লিখিত রূপ আমরা কোথাও পাই না। আমরা অনেকগুলো ইনস্টিটিউশন দেখি যেটা সময়ের পরিক্রমায় এই ব্রিটিশ শাসন ব্যবস্থার সাথে সংযোজিত হয়েছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের মধ্যে কিছু লিখিত দিক রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো অনেকগুলো লিখিত দিক রয়েছে যেটা ব্রিটিশ সংবিধানটাকে আরো চমৎকার ভাবে কনভার্ট করছে। এটা হাজার বছর যাবত এই যে লিখিত রূপগুলো যেটা ব্রিটিশ সংবিধানের অংশ হিসেবে গণ্য হচ্ছে, সেগুলো হলো ম্যাগনা কার্টা 1215 খ্রিস্টাব্দের, 1628 খ্রিস্টাব্দের পিটিশন অফ রাইটস, 1689 খ্রিস্টাব্দের অধিকারের বিল, 1701 খ্রিস্টাব্দের অ্যাক্ট অফ সেটেলমেন্ট, 1707 খ্রিস্টাব্দের ইউনিয়ন আইন, 1800 খ্রিস্টাব্দের ইউনিয়ন আইন, এবং 1911 ও 1949 খ্রিস্টাব্দের পার্লামেন্ট আইন, 1958 খ্রিস্টাব্দের আজীবন পেয়ারেজ আইন, এবং 1964 খ্রিস্টাব্দের জরুরি ক্ষমতা আইন, এছাড়া 1972 খ্রিস্টাব্দের ইউরোপীয় সম্প্রদায় আইন, 1975 খ্রিস্টাব্দের হাউস অফ কমন্স অযোগ্যতা আইন, 1975 খ্রিস্টাব্দের মন্ত্রী পরিষদ ও অন্যান্য বেতন আইন, 1981 খ্রিস্টাব্দের ব্রিটিশ জাতীয়তা আইন, 1981 খ্রিস্টাব্দের সুপ্রিম কোর্ট আইন, 1983 খ্রিস্টাব্দের গণপ্রতিনিধিত্ব আইন, 1998 খ্রিস্টাব্দের ওয়েলস সরকার আইন, 1998 খ্রিস্টাব্দের মানবাধিকার আইন, 1998 খ্রিস্টাব্দের উত্তর আয়ারল্যান্ড আইন, 1998 খ্রিস্টাব্দের স্কটল্যান্ড আইন, 1999 খ্রিস্টাব্দের লর্ড সভা আইন। এছাড়া এই আইনগুলো মূলত ব্রিটিশ সংবিধানের লিখিত দিক, অলিখিত সংবিধানের লিখিত দিক। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা পাই আমরা, এটা বিবর্তনশীল বা গতিশীল একটা সংবিধান। এটা সময়ের সাথে সাথে বিবর্তিত হচ্ছে এবং সময়ের সাথে সাথে নিজেকে অভিযোজিত করে নিচ্ছে, সময়ের সাথে সাথে সে তাল মিলিয়ে চলার জন্য সে এই গতিশীলতা সংবিধানটা নিজেকে গতিশীল রেখেছে। অধ্যাপক জেমিনিংস এর মতে ব্রিটিশ সংবিধানটা তৈরি করা হয়নি, এটা ধীরে ধীরে জন্ম লাভ করছে। এটা এই প্রথাগত আইন, শাসনতান্ত্রিক রীতিনীতি, ঐতিহ্য, সংস্কার, আদালতের রায়ের উপর ভিত্তি করে এই সংবিধানটা বিবর্তিত হয়েছে এবং এটা গতিশীলতা লাভ করেছে।
তৃতীয় যে গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্যটা পাই, এটা একটা নমনীয় সংবিধান। নমনীয় সংবিধান বলতে আমরা বুঝি যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায়। এটা সংবিধান পরিবর্তন করার জন্য বিশেষ কোনো পন্থা অবলম্বন করা লাগে না। এটা 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 অন্যান্য সাধারণ আইনের মতোই এটা পরিবর্তন করা যায়। এই সংবিধান সাধারণ আইনের পাশের মতোই এটা পরিবর্তন করা যায়। এটা পরিবর্তন বেশি জটিল কিছু না। এটা খুবই নমনীয় একটা সংবিধান। সাধারণ আইন এবং বিশেষ আইন বা সাংবিধানিক আইনের মধ্যে কোনো ধরনের পার্থক্য রাখা হয়নি। এবং শুধু তাই না, কোনো পার্লামেন্ট তার ভবিষ্যৎ পার্লামেন্টের জন্য বাধ্যবাধকতা তৈরি করে এমন কোনো ধরনের আইনও তৈরি করতে পারেন না। এজন্য যে কোনো পার্লামেন্টই তার আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার চর্চা করতে পারেন। এই জন্য এটা এটা খুব এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হয় না। এটা খুব সাধারণ পদ্ধতিতে, সাধারণ আইন প্রণয়ন মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই এই সংবিধানটা পরিবর্তন করা সম্ভব। এই জন্য এটাকে বলা হচ্ছে নমনীয় সংবিধান। তথ্য বাস্তবতার মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে এই ব্রিটিশ সংবিধানের ক্ষেত্রে। আমরা জানি তথ্যগতভাবে ব্রিটিশ শাসন বিভাগ সম্পূর্ণ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে রাজার উপর, কিন্তু কার্যত তার ক্যাবিনেট ক্ষমতা প্রয়োগ করে না। আমরা জানি যে তথ্যগতভাবে রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানী, এবং তার নামেই দেশ পরিচালিত হচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো রাজার নামে বা রানীর নামে দেশ পরিচালিত হলেও কিন্তু উনি পরিচালনা করছেন না। ওনার নামে পরিচালিত করছেন হলো জনগণের প্রতিনিধিদের দ্বারা গঠিত যে পার্লামেন্ট থাকে, এই পার্লামেন্টের আস্থাভাজন একটি মন্ত্রিসভা। পার্লামেন্টের উপর যতদিন আস্থা থাকে ততদিন ওই মন্ত্রিসভা প্রকৃত যে নির্বাহী ক্ষমতার চর্চা করে থাকেন। বাস্তবে তারা সবচেয়ে ক্ষমতাধর, যদিও রাজার নামে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, রাজা ক্ষমতাধর না, রাজার নামমাত্র শাসক হিসেবে এখানে ভূমিকা রাখছেন। আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক ব্রিটিশ সংবিধান বা ব্রিটিশ শাসন ব্যবস্থার, সেটা হলো এটা একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আমরা ইতিমধ্যে দেখেছি যে এটা 4টা অংশ বিভক্ত, 4টা স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস। এই 4টা অংশ আমরা যদি দেখি যে 4টা অংশে বিভক্ত হলেও এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে মূলত এই ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট কেন্দ্র করে এই শাসন ব্যবস্থাটা আবর্তিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতা একটা মাত্র কেন্দ্রীয় সরকারের হাতেই ন্যস্ত থাকে। আর প্রশাসনিক সুবিধার জন্য এক বা একাধিক আঞ্চলিক সরকার রয়েছে। এই সমস্ত আঞ্চলিক সরকারের কিছু ক্ষমতাও আছে, তবে এদের অস্তিত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে 4টা অংশ রয়েছে, বাট আমরা এই 4টা অংশের মধ্যে ইংল্যান্ড ব্যতীত বাকি 3টার দিকে একটা আঞ্চলিক সরকারের উপস্থিতি রয়েছে। তিনটাতেই স্কটল্যান্ডে আলাদা শাসন সরকার রয়েছে, যেখানে আমরা আলাদা পার্লামেন্টও দেখি, ওয়েলসেও দেখি আলাদা পার্লামেন্ট এবং একটা সরকারকে দেখি, এবং স্কটল্যান্ডে উত্তর আয়ারল্যান্ডেও আমরা এটা পার্লামেন্ট এবং এটা সরকার ব্যবস্থা দেখি। কিন্তু ইংল্যান্ডের তদ্রুপ স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড বা ওয়েলসের মতো একটা পার্লামেন্ট, আলাদা কোনো পার্লামেন্ট আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি না। তবে এই যে 3টা পার্লামেন্ট রয়েছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলসের মধ্যে যে পার্লামেন্টগুলো রয়েছে বা যে সরকার রয়েছে, সরকার হলো মূলত এই যে কেন্দ্রীয় সরকার, পুরো রাষ্ট্রের সরকার, যে যুক্তরাজ্যের সরকার, যে সরকার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে থাকে, যে সরকার কি সেই সরকারই মূলত পুরো রাষ্ট্রের ক্ষমতা পরিচালনা করছে। তো এই ক্ষমতা সে যতটুকু আঞ্চলিক সরকারকে দিচ্ছে, সে ততটুকু ক্ষমতার চর্চা করতে পারছে। এটা সাংবিধানিক, আমরা যে দেখি যে যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা যে সাংবিধানিক ক্ষমতা বিভাজন, এখানে এইটুকুর কোনো ব্যবস্থা রাখা হয় না। এই জন্য অনেকে একে এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে এই স্বাচ্ছন্দ্য ফিল করে। আবার অনেকে আবার বলেন যেহেতু 3টা অঞ্চলে আলাদা শাসন, আলাদা সরকার রয়েছে, সরকার অস্তিত্ব রয়েছে, এই জন্য অনেকে আবার এটাকে একটু ফেডারেল বৈশিষ্ট্য যুক্ত কিনা এই জিনিসটা নিয়ে আলোচনা করেন। যেহেতু এরা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল, অতএব এটা একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বলা যায়। এটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে ব্রিটিশ শাসন ব্যবস্থা। ব্রিটেনের সংবিধান বংশানুক্রমিক রাজতন্ত্র এবং গণতন্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ।
ব্রিটেনের পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ, ক্যাবিনেট প্রভৃতি গণতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে উঠলে বংশানুক্রমিক প্রতিষ্ঠান হিসেবে রাজতন্ত্রটা এখনো টিকে আছে। তবে ব্রিটেনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র টিকে থাকলেও রাজা রানী এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার নামমাত্র মাত্র। যে অ্যাকচুয়ালি আমরা যে কথাটা আগেও বলছিলাম যে রাজার নামে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু পরিচালনা করছেন হলো পার্লামেন্টের আস্থাভাজন একটা মন্ত্রী পরিষদ। পার্লামেন্টের আস্থায় যারা যে পার্লামেন্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত, এটা পার্লামেন্ট থেকে সেই পার্লামেন্টের আস্থাভাজনদের দিয়ে আস্থাভাজন মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদই মূলত প্রকৃত নির্বাহী ক্ষমতার চর্চা করছেন। এখানে রাজা বা রানী যিনি আছেন নামমাত্র শাসক হিসেবে ভূমিকা রাখছেন, এটা প্রতিষ্ঠান হিসেবে এটা টিকে আছেন। অনেকে বলছেন যে এটা কনভেনিয়েন্ট হাইপোথিসিস, এটা মানে এটা অনুসিদ্ধান্ত, সুবিধাজনক অনুসিদ্ধান্ত হিসেবে রাজতন্ত্রটা টিকে রয়েছে। এখানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা আমরা জানি যে এটা হলো আইন বিভাগ এবং শাসন বিভাগের পারস্পরিক একটা সহযোগিতার ভিত্তিতে এই ব্যবস্থাটা গড়ে ওঠে। এখানে মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য, তাদের টিকে থাকার জন্য পার্লামেন্টের উপর নির্ভরশীল। পার্লামেন্টের উপর তারা প্রতিনিয়ত জবাবদিহি করেন। পার্লামেন্টের যতদিন আস্থা থাকবে মন্ত্রিপরিষদ ততদিন শাসন বিভাগ বা নির্বাহী বিভাগটাকে পরিচালনা করতে পারবে না, আদারওয়াইজ তাদেরকে পার্লামেন্ট পরিত্যাগ করতে হবে, কুইট করতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পার্লামেন্টের সার্বভৌমত্ব। পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো পার্লামেন্ট যে কোনো বিষয়ে আইন তৈরি করতে, বাতিল বা সংশোধন করতে পারে। আদালত পার্লামেন্টের সকল আইনকে বৈধ বলে গণ্য করে এবং আদালত এই আইনকে বাতিল করতে পারে না। তো এই জন্যে ইডি লমি বলেন, ব্রিটেনের পার্লামেন্টের ক্ষমতা এত ব্যাপক যে তা নারীকে পুরুষ এবং পুরুষকে নারীতে রূপান্তরিত করা ব্যতীত সকল কার্য সম্পন্ন করতে পারে। অর্থাৎ পার্লামেন্ট তার আইন প্রণয়ন যে ক্ষমতাটা রয়েছে এটা চূড়ান্ত ক্ষমতা। এটা মানে এই ক্ষমতাটাকে কেউ সংকুচিত করতে পারে না। পার্লামেন্ট প্রণীত আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। পার্লামেন্ট প্রণীত আইন অন্য কেউ বাতিলও করতে পারে না। পার্লামেন্ট প্রণীত আইনটাকে আমরা জানি যে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্লামেন্ট প্রণীত যে আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এই জিনিসটা যাচাই বাছাই করার ক্ষমতা আদালতে রয়েছে। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এর যে প্রণীত যে আইন, এই আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো কর্তৃপক্ষ নাই। এই জন্য বলা হচ্ছে যে এটা হলো পার্লামেন্ট হলো একটা সার্বভৌম পার্লামেন্ট। তো পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এর নিম্নকক্ষ হলো কমন সভা এবং উচ্চকক্ষ লোকসভা। নিম্নকক্ষ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নিয়ে গঠিত। আমরা জানি যে এই যে কমন সভার জনগণের ভোটে নির্বাচিত। এটা ফার্স্ট পাস দ্য পোল সিস্টেমের মাধ্যমেই নির্বাচিত হয়, অর্থাৎ যে একক একটা নির্বাচনী আসনে প্রার্থীদের মধ্যে যিনি সর্বাধিক ভোট লাভ করবেন, ভোট পাবেন, তিনি নির্বাচিত হবেন। এই সিস্টেমটা ফার্স্ট পাস দ্য পোল সিস্টেম, যে সিস্টেমে আমরা বাংলাদেশে পার্লামেন্টের সদস্যদের নির্বাচিত করি, ঠিক একই ব্যবস্থায় আমরা দেখেছি যে ব্রিটিশ কমন সভা, ব্রিটিশ যে আইনসভা নিম্নকক্ষ জনগণের ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হন বাংলাদেশের মধ্যে। এবং এর উচ্চকক্ষ গঠিত হয় হলো উত্তরাধিকার এবং মনোনয়নের মাধ্যমে রাজা বা রানী তার এই লোকসভার সদস্যদেরকে মনোনয়ন করতে পারেন। এটা কিছু অংশ উত্তরাধিকারের সূত্রে হয় এবং কিছু অংশ মনোনয়নের মাধ্যমে হয়। উত্তরাধিকার যারা আছেন তারা লর্ডের ছেলে লর্ড হয়। তবে এই অবস্থাটা কিছুটা অনেকটাই সংকুচিত হয়ে আসছে। তবে এখন রাজা রানীর যে মনোনয়ন, যারা বিশেষভাবে পারদর্শিতা দেখিয়েছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এইগুলোর ক্ষেত্রে যারা খুব ভালো অবদান রেখেছেন, ঠিক তাদেরকে এই লোকসভার সদস্য করে দেওয়া হয় বা মনোনয়নের মাধ্যমে এই সভার সদস্যরা এসে থাকেন। যেটা উচ্চকক্ষ টোটালি অনির্বাচিত একটা কক্ষ। আমরা দেখি যে এই সরকার ব্যবস্থা বা ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ছিল সরকারের দায়িত্বশীলতা। সংবিধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ তথা শাসন বিভাগ ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে
আইন পরিষদের নিকট দায়ী থাকে শাসন কার্য নির্বাহ করে এবং অনাস্থা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন ও জিজ্ঞাসার মাধ্যমে আইন বিভাগ মন্ত্রিপরিষদকে জবাবদিহি ও নিয়ন্ত্রণ করতে পারে, জবাবদিহি করতে বাধ্য করতে পারে। এভাবে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করে এই পার্লামেন্টের শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাটা মূলত আমরা এটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা হিসেবে আমরা এই সারা পৃথিবীতে এই দায়িত্বশীল সরকার ব্যবস্থার সে প্রতিষ্ঠা করেছেন বা এটা রূপরেখা তৈরি করেছেন মূলত এই গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থাটা। যুক্তরাজ্যের বিচার বিভাগ ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের 3টি পৃথক আইন ব্যবস্থার সমন্বয়। আমরা দেখছি যে ওয়েলস এবং ইংল্যান্ডের আইন ব্যবস্থা এক ধরনের আইন ব্যবস্থা, উত্তর আয়ারল্যান্ডের এক ধরনের এবং স্কটল্যান্ডের আইন এক ধরনের। 3টা পৃথক আইন ব্যবস্থার সমন্বয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগটা গঠিত। তবে কিছু বিষয় আছে, যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারকগণ, বিশেষ অভিবাসন আপিল কমিশন, কর্মসংস্থান ট্রাইব্যুনালস, কর্মসংস্থান আপিল ট্রাইব্যুনাল এবং যুক্তরাজ্যের ট্রাইব্যুনালের ব্যবস্থা বিস্তৃত এখতিয়ার রয়েছে, পুরো দেশব্যাপী তার এখতিয়ার রয়েছে। তো আর বিচার বিভাগের আরেকটা ইউনিক দিক হলো সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যের নাগরিকের মামলার জন্য এবং নাগরিক মামলার জন্য মানে সিভিক মামলার জন্য, আমরা যেটা বলে সিভিল মামলা এবং ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ফৌজদারি মামলার আপিলের উচ্চ আদালত। আমরা এখানে আরেকটু ক্লিয়ার করলে ব্যাপারটা বোঝা যাবে যে পুরো রাষ্ট্রের সিভিল মামলার জন্য সুপ্রিম কোর্ট এবং ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ফৌজদারি মামলার আপিলের সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করছে। এটি সমগ্র জনগণের কে প্রভাবিত করে এমন সার্বজনীন বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ কেসসমূহ শুনানি করে থাকে। 2005 সালের সাংবিধানিক সংস্কার আইন দ্বারা অনুমোদিত হয়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে 2009 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে যুক্তরাজ্যে একটা আঞ্চলিক সরকার ব্যবস্থা রয়েছে। এটা হলো ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, লন্ডনের একীভূত জেলা বা বড় কাউন্সিলের সমূহ স্থানীয় সরকার রয়েছে। এই আঞ্চলিক সরকারের স্বীকৃতিটা মূলত এটা আইনের মাধ্যমে রয়েছে, এটা আইনের মাধ্যমে, এটা সাধারণ আইনের মাধ্যমে এই আঞ্চলিক সরকারগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা যেটা বলছি যে ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট যতটুকু ক্ষমতা তাকে দিয়েছে সেই ক্ষমতাটা এই আঞ্চলিক সরকারগুলো চর্চা করতে পারে। এটা এটা নতুন দিক যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা। আমরা আরো এই আঞ্চলিক সরকার সম্পর্কে যদি দেখি যে 1999 সাল থেকে স্কটিশ আইনসভা, ন্যাশনাল অ্যাসেম্বলি ফর ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি এবং লন্ডন অ্যাসেম্বলিকে এবং তাদের সম্পর্কিত নির্বাহী সংস্থার সমূহ যেমন ব্রিটিশ সরকার, স্কটিশ সরকার, ওয়েলস সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের নির্বাহী এবং ইংল্যান্ডের গ্রেটার লন্ডন কর্তৃপক্ষ এবং সম্মিলিত কর্তৃপক্ষকে দেয়া আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে থাকে এই সব আঞ্চলিক সরকার সমূহ। এসব ক্ষমতা মূলত ওয়েস্টমিনিস্টার থেকে প্রাপ্ত, মূলত কেন্দ্রীয় সরকার প্রদত্ত আইনে বা কেন্দ্রীয় সরকার তৈরিকৃত আইনের বলে এই আঞ্চলিক সরকারগুলো ওই আইনের মাধ্যমে দেয়া ক্ষমতা চর্চা করে থাকে। প্রথাগত বিধান সংবিধানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথা ব্রিটিশ সংবিধানের প্রাথমিক উপাদান এবং এগুলো সরকারের বাস্তব কার্যকরিতাকে যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রিত করে। প্রথার প্রভাবের ফলে সংবিধান মূলত অলিখিত সংবিধানে রূপান্তরিত হয়েছে। আমরা জানি যে প্রথাগত বিধানের উপর ভিত্তি করে ব্রিটিশ শাসন ব্যবস্থার অনেক কিছুই তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী পদটিও তৈরি হয়েছে এই ব্রিটিশ একটা প্রথার উপর ভিত্তি করে। আমরা জানি যে রাজা প্রথম জর্জ ইংরেজি না জানার ফলে তিনি সিনিয়র যিনি মন্ত্রী ছিলেন তাকে মন্ত্রিসভা সভাপতিত্ব করতে দেন এবং পরবর্তীতে এই মন্ত্রী যে রবার্ট ওয়ালপল প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পান। যদিও কোথাও তাকে তিনি যে প্রধানমন্ত্রী কোনো আইন বলে এই পদটা তৈরি করা হয়নি,
বাট এটা এই তার ঘটনার পরম্পরায় এই পদটার গুরুত্ব বৃদ্ধি পেয়ে পরবর্তীতে এটা স্বীকৃতি পেয়েছে যে এই পদটা হলো প্রধানমন্ত্রীর পদ বা প্রধানমন্ত্রীর প্রভাব, প্রধানমন্ত্রীর গুরুত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্বশীলতা, প্রধানমন্ত্রীর জবাবদিহিতার এর সাথে সম্পৃক্ত বেশিরভাগ বিষয়গুলোই হলো মূলত প্রথার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে বা তৈরি হয়েছে। আইনের শাসন আরেকটা গুরুত্বপূর্ণ ব্রিটিশ সংবিধানের আমরা যতগুলো গুরুত্বপূর্ণ দিক দেখি, এটা হলো আইনের শাসন আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই আইনের শাসন বলতে আমরা বুঝি যে স্পষ্টভাবে আইন লঙ্ঘন না করলে কাউকে দৈহিক বা আর্থিকভাবে শাস্তি প্রদান করা যাবে না, আইনের চোখে সবাই সমান এবং মৌলিক অধিকারগুলো বিচার বিভাগের সিদ্ধান্তের ফলশ্রুতি। এখানে আমরা আইনের অনুশাসন বলতে আমরা আপনার অধ্যাপক ডাইসিকেও দেখেছি যে উনি বলছেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, বিনা কারণে কাউকে গ্রেফতার করা যাবে না, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। এই বিধানগুলো, এই বিষয়গুলো আমরা মূলত ব্রিটিশ সংবিধানের থেকেই উচ্চারিত একটা বিষয়, যেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে পরবর্তীতে। আইনের শাসন ব্রিটিশ শাসন ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ এটা অনুষঙ্গ, যেটা কর্নারস্টোন অনেকে বলা বলে। নাগরিকের অধিকার, ব্রিটিশ শাসনতন্ত্রে নাগরিক কি কি অধিকার থাকবে তা স্পষ্ট করে কোথাও বলা হয়নি। নাগরিক কি কি অধিকার ও নাগরিকের প্রতি কোন কোন বিশেষ করে নাগরিক কোন ধরনের অধিকার ভোগ করতে পারবে না সেটা বলা হয়েছে। যেমন নাগরিক রাজদ্রোহ, রাজার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং কুৎসা প্রচার বা অন্য ধর্মের প্রতি অমর্যাদা করা আচরণ এগুলো করতে পারবে না বলে বলা হয়েছে। ব্রিটিশ শাসন ব্যবস্থার আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। আমরা জানি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো এমন একটা নীতি যে নীতিতে বলা হচ্ছে যে সরকারের যে তিনটে বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিচার বিভাগ যার যার ক্ষেত্রে স্বাধীন থাকবে, স্বতন্ত্র থাকে, তার ভূমিকা পালন করবে। এক বিভাগের কার্যক্রম অন্য বিভাগ হস্তক্ষেপ করতে পারবে না। ব্রিটিশ শাসনতন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়নি। এ প্রসঙ্গে রবসন বলেন, ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ইতিহাসে ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিশেষ সন্ধান পাওয়া যায় না, তবে পার্লামেন্ট, শাসন বিভাগ ও বিচার বিভাগের দৈনন্দিন কার্যকলাপে ইউজুয়ালি হস্তক্ষেপ করে না। ওই মার্কিন ধাঁচের আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখানে টোটালি আমরা অনুপস্থিত দেখতে পাই। আমরা কেননা আবার দেখি যে মার্কিন ধাঁচে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সেখানে আমরা দেখি যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইন বিভাগ পৃথক পৃথক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থা বা আমরা দেখি যে যিনি এমপি হন, এমপিরই আবার মন্ত্রী হন। মন্ত্রী হতে হলে অবশ্যই এমপি হতে হয়। এই বিষয়টা একই ব্যক্তি একাধিক বিভাগের মেম্বার হতে পারছেন, সদস্য হতে পারছেন, এটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল যে স্পিরিট, এই মূল স্পিরিটের এগেনিস্টে, এই মূল চেতনার বিরোধী, যাতে এখানে আমরা টোটাল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি দেখতে পাই। মানবাধিকার ব্রিটিশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। মানবাধিকার বিষয়টা আধুনিক হলেও ব্রিটিশ সংবিধান বহুকাল থেকে মানবাধিকারকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা এই 1998 সালে এখানে বলা হচ্ছে যে মানবাধিকার লিখিত আইনের উপস্থিতি সাম্প্রতিক হলেও 1998 সালের মানবাধিকার আইন ও মানবাধিকার বিষয়ক ইউরোপীয় কনভেনশনের আগে যুক্তরাজ্যের আইনসমূহ বিশ্বের অন্যতম দীর্ঘতম মানবাধিকারের ঐতিহ্য হিসেবে গণ্য হতো। 1215 সালের ম্যাগনা কার্টা, 1689 সালের বিল অফ রাইটস এবং 1679 সালে স্কটল্যান্ডের অধিকার আইনের মাধ্যমে ব্রিটিশ মানবাধিকার সম্পর্কিত ঐতিহ্যগুলো প্রতিষ্ঠা করে। এবং ব্রিটিশ সংবিধানের অন্যতম বা ব্রিটিশ শাসন ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো দ্বিদল ব্যবস্থা। অর্থাৎ এখানে দুইটা দলই প্রাধান্য পাচ্ছে, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে থাকে। তাই এখানে যে প্রভাবশালী দুইটা দল রয়েছে, এটা হলো রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি এবং শ্রমিক দল লেবার পার্টি।
আমরা শুধু বর্তমান না, আমরা দল ব্যবস্থার উদ্ভবের প্রথম থেকে দেখে আসছি যে ব্রিটিশ শাসন ব্যবস্থায় দুইটা দল প্রাধান্য বিস্তার করে থাকে। একটি দল যদি ক্ষমতায় থাকে, অন্য আরেকটি দল বিরোধী দলের ভূমিকা পালন করে। এবং আবার যখন এই দুইটা দলের মধ্যেই মূলত দুইটা দলের মধ্যে নানা ধরনের ব্যাপক সময়ের পরিক্রমায় ব্যাপক চেঞ্জ হয়েছে। আমরা তবে গত 100 বছর যাবত, প্রায় মানে 19 শতক 20 শতকের পুরোটাই এবং 21 শতকের শুরু থেকে আমরা দেখছি কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি দুইজন পরস্পর বিরোধী দল, এবং তারা প্রভাব বিস্তারকারী দল, এবং তারা এক দল ক্ষমতায় থাকলে অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করে। বর্তমান কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতা চর্চা করছেন বা ক্ষমতাসীন হয়েছেন, কিন্তু আমরা দেখেছি 2010 সালের দিকে আমরা দেখেছি যে এই কনজারভেটিভ পার্টিকে আমরা দেখেছি যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করতে, কোয়ালিশন সরকার গঠন করতে। তো আমরা এটা খুবই ব্যতিক্রম, কোয়ালিশন সরকার গঠন করা ব্রিটিশ শাসন ব্যবস্থার ক্ষেত্রে। এমনকি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বদলীয় সরকার ব্যবস্থাও আমরা দেখি যে সকল দল মিলে একটা সরকার গঠন করেছে, এমন ব্যবস্থা আমরা ব্রিটিশ সরকার দেখেছি। এটা খুব যুদ্ধ অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার কারণে এটা হয়েছিল। তবে এগুলো ব্যতিক্রম ব্যবস্থা, এবং এটা ব্যতিক্রম ব্যবস্থা ছাড়া, এই ধরনের ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ সময় ব্রিটিশ শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে দুইটি দলের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ আজকের মতো। আর আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।